একটা কথা বলি, ওই যে ওই এই ভাইয়াকে হৃদয়, ভাইয়ার নাম হৃদয় না আপনার নাম? লাইভে চলে গেছে, লাইভে চলে আসে। হ্যাঁ, আব্দুল রহমান ভাই শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 13ই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি এবং মিথ্যা মামলায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অবৈধ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিয়ে আজকের আলোচনা। আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজুর রহমান ভুইয়া হেবেন। এখানে যুক্ত আছেন আমাদের বোন অভিনেত্রী মডেল মিষ্টি সুভাষ আপু। এখানে যুক্ত আছেন আব্দুল কাদের হৃদয়, সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি। এখানে উপস্থাপনায় আমি রয়েছি আব্দুর রহমান আরমান, কার্যনির্বাহী সদস্য, 36 নং ওয়ার্ড, কোতোয়ালি থানা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন রয়েছে আমাদের নেতা, কেন্দ্রীয় উপকমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজুর রহমান ভুইয়া হেবেন ভাইয়ের কাছে। প্রশ্ন হচ্ছে, আগামী 13ই নভেম্বর আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করেছে, আওয়ামী লীগ কর্তৃক যে কর্মসূচি ঘোষণা করেছে তা কতটুকু সফল হবে তা যদি আমাদেরকে বলতেন। এই বিষয়ে যদি আমাদেরকে, হেবেন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়ে আমাদেরকে একটু বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এই আজকের এই লাইভ অনুষ্ঠান প্রোগ্রাম সম্মানিত শ্রোতাবৃন্দ, উপস্থিত আছেন আমাদের এই লাইভ প্রোগ্রামে যারা আলোচকবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও ধন্যবাদ। আব্দুর রহমান আরমান ভাই যে প্রশ্ন করেছেন 13ই নভেম্বর উপলক্ষে যে আওয়ামী লীগের কর্মসূচি, সেই কর্মসূচি আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন। আজকে 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে যে আজকে সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে, বিভিন্ন মিছিল, বিক্ষোভ সমাবেশ হয়েছে, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছেন। প্রত্যেকটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত এই কর্মসূচি পৌঁছে গেছে এবং প্রত্যেকটি উপজেলাতে আজকে বিক্ষোভ মিছিল হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন আমার উপজেলা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় একটি বড় বিক্ষোভ মিছিল হয়েছে এবং অসংখ্য তৃণমূলের নেতাকর্মী সহ সাধারণ জনগণ এই মিছিলে অংশগ্রহণ করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতা আনা যায় সেই লক্ষ্যে তারা আলোচনা করেছেন মিছিলের পরবর্তী সময়। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই যে কর্মসূচি দিয়েছেন তা সারা বাংলাদেশে সুশৃঙ্খল ভাবে এবং সুন্দরভাবে পালন হচ্ছে। এই কর্মসূচি যেভাবে পালন হচ্ছে, সাধারণ জনগণ যেভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে যে অংশগ্রহণ করেছে, তাতে বোঝা যায় আওয়ামী লীগের যে বাংলাদেশের যে পরিমাণ মানুষ, 70% মানুষ বাংলাদেশের
আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আওয়ামী লীগের উন্নয়নের সাথে বিশ্বাস রাখে। তাই আমি আশা রাখি এই কর্মসূচি সঠিক এবং সফলভাবে সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে থেকে এই কর্মসূচি সফল করবে। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের দিয়েছেন, সেই কর্মসূচি এখন বর্তমান প্রেক্ষাপটে একটি যৌক্তিক কর্মসূচি। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে ডক্টর ইউনূস তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, সেই রাষ্ট্রের পরিচালনায় তিনি ব্যর্থ হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী নামে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে মিথ্যা মামলা, তিনি মিথ্যা রায়ের জন্য যে চেষ্টা করছেন, সেই মিথ্যা রায় কখনো বাস্তবায়ন হতে দেবে না এদেশের জনগণ। এবং এদেশের জনগণ বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে ধাবিত হবে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই, আজকে যে আমাদের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অতীতের প্রেক্ষাপটের থেকে ভিন্ন। আজকে সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, অসহায় অসচ্ছল গরিব মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আছেন এবং তারা বিশ্বাস রাখেন মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন এবং তাদেরকে আবার পুনরায় সুযোগ সুবিধা দিবেন। জননেত্রী শেখ হাসিনা যেভাবে অসহায় অসচ্ছল মানুষের পাশে ছিল এবং অসহায় যারা আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিভিন্ন গরিব অসহায় মানুষকে তিনি ঘর দিয়েছেন, জায়গা দিয়েছেন এবং বয়স্ক ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, নারী বিধবা ভাতা সহ অসংখ্য সামাজিক বেষ্টনীর নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তাই সাধারণ জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী যখন ডাক দিবেন, তখন আওয়ামী লীগের চেয়েও অনেক বেশি সাধারণ মানুষ যারা খেটে খাওয়া গরিব অসহায় অসচ্ছল দিনমজুর, তারা জননেত্রীর পাশে থাকবে। এবং তারাই, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, অনেক রিক্সা চালক, খেটে খাওয়া অসহায় অসচ্ছল মানুষ, তারা বলে যে আমরা প্রয়োজন পড়লে জীবনের বিনিময়ে হলো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আনবো। এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য গরিব অসহায় মানুষরা তারা রোজা রাখে, নামাজ পড়ে, মান্যত করে দেশে ফেরার জন্য। এতে স্বতঃস্ফূর্তভাবে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের, সেই কর্মসূচি শতভাগ সফল আশা রাখি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথি মাহফুজুর রহমান হেভেন ভাই। এখানে এই অবৈধ সরকার, হেভেন ভাইয়ের কাছে ছোট্ট একটা প্রশ্ন, যে অবৈধ সরকার দীর্ঘ আপনার 1 বছরের উপরে সংবিধান লঙ্ঘনের মাধ্যমে যেভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে এবং রাষ্ট্রকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে ঠেকিয়েছে এই সরকারের বিরুদ্ধে 13 তারিখের যে আন্দোলন, এই আন্দোলনটি এই সরকারের পরাজয় নিশ্চিতকরণে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা 13 তারিখ বহন করবে কিনা, এই বিষয়ে আরেকটু যদি খোলাসা আরেকটু বলেন। অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেশের মানুষ, বিদেশের মানুষ দেখতে পাবে কিনা যে আওয়ামী লীগ একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, যে সংগঠন একটা অবৈধ সরকারের বিরুদ্ধে, অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে এই আন্দোলন দিয়ে আপনার আন্দোলনের তারিখ নির্ধারণ করেছে। এই তারিখে আমাদের এই তারিখের যে মূল রেজাল্ট এই অবৈধ সরকারের পক্ষে যাবে না বিপক্ষে যাবে, কি মনে হয় এই বিষয়ে সংক্ষিপ্ত? অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যে উনি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন,
ওনার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দল সংগঠন করে উনি দীর্ঘ সময় উনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে। ওনার রাষ্ট্রীয় ক্ষমতার জন্য উনি এনসিপি নামক যে চিলড্রেন পার্টি নামক যে রাজনৈতিক সংগঠন উনি খুলেছিলেন এবং সারা দেশে ওনার প্রশাসনের মাধ্যমে, নিরাপত্তা বলয়ের মাধ্যমে সারা বাংলাদেশে যেভাবে উনি সফর করিয়েছেন এনসিপির নেতৃবৃন্দদেরকে, উনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং জনগণ বর্তমান যে উপদেষ্টা ডক্টর ইউনূসের পাশে নেই এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি মিথ্যা মামলা আপনি যে বলেছেন কোর্টের যে মামলা রায় বিষয়ে সারা বাংলাদেশের মানুষ এবং দেশের বাহিরে বহির্বিশ্বের যত সুশীল সমাজ আছে, কূটনীতিক সমাজ আছে, সর্বস্তরের মানুষ জানতে পেরেছে যে এই কোর্টের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলা মাননীয় প্রধানমন্ত্রীর নামে হয়েছেন এটা একটি মিথ্যা মামলা। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আইনজীবী উনি একটি কথোপকথনের মধ্যে বলেছেন যে আমি আসামিকে ফাঁসি চাই, তাহলে মানুষে বলবে যে ওনার আইনজীবী উনি আবার ফাঁসি চাই, এটা কিভাবে? তাতে বোঝা যায় যে এটা একটা সাজানো গোছালো মেটিকুলাস মামলার যে রায় হবে এটা সাধারণ জনগণ এটা বুঝে গেছে। আমরা এটা শোনার পর আমরা বুঝতে পেরেছি এটা তাদের নাটক এবং তারা এটা মাননীয় প্রধানমন্ত্রীকে ভয় প্রতিপন্ন করার জন্য এগুলো করছে। সাধারণ জনগণ এটি সঠিক জবাব দিবে আর মাননীয় প্রধানমন্ত্রীর পাশে সাধারণ জনগণ আছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি মাহফুজুর রহমান হেভেন ভাই। আপনার কাছে আসবো 3 নম্বর প্রশ্ন নিয়ে শেষে। আমি এখানে যুক্ত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় আপু মডেল ও অভিনেত্রী মিষ্টি সুভাষ। মিষ্টি সুভাষ আপুর কাছে আমার প্রশ্নটা আমি বলছি। প্রশ্নটা হলো যে আপনি একজন অভিনেত্রী, কিভাবে একজন নারী এবং নাগরিক হিসেবে এই অবস্থা থেকে উত্তরণ পেতে পারে জনগণ? এই যে অবৈধ সরকারের যে 15 মাসে 1 বছরের উপরে যেই একটা বিধ্বংসী পরিস্থিতি সৃষ্টি করছে, আপনি একজন নারী এবং অভিনেত্রী হিসেবে আপনার অভিজ্ঞতা থেকে একটু আমাদেরকে জানাবেন আসলে এই উপায় থেকে উত্তরণের বিষয়টা কি হতে পারে, মূল বিষয়টা। জি আপু। আসসালামু আলাইকুম। আজকের এই লাইভে আমরা যারা যুক্ত আছি সকলকে জানাই মজিবীয় শুভেচ্ছা। আর আমি এটা বলতে চাই, আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়ে এবং জননেত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে নিজেকে প্রাউড ফিল করি, ধন্য মনে করি। আমি সেই জায়গা থেকে বলতে পারি যে এই সমস্যা থেকে একমাত্র বের হয়ে উপায় একটাই, সেটা হলো জননেত্রী শেখ হাসিনাকে তার সম্মানের জায়গায় তাকে বাংলাদেশে উনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু উনি আছেন, উনি কিন্তু পদত্যাগ করেননি। তো আমরা যারা নারী আছি, বিশেষ করে নারীরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, নারীরা অসম্মানিত হয়েছে। আপনারা জানেন যে একটা শিশু 5 বছরের শিশু থেকে বৃদ্ধ বয়সী নারীরা পর্যন্ত মানে ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। তাদের
মানে খুব অসম্মান হচ্ছে। আপনারা দেখেছেন যে বস্তাবন্দি করে লাশ ফেলে রেখেছে, দেখা যায় যে ঘরের কোণে রেখে দিয়েছে মেরে। মানে বিভিন্ন ভাবে নারীদেরকে অসম্মান করা হচ্ছে, নারীদের উপর আঘাত আঘাত করা হচ্ছে। মানে নারীরা বরাবরই মানে এই অবৈধ, আমি সরকার বলবো না, অবৈধ চক্রান্ত ষড়যন্ত্রকারী ইউনূস যখন এই নারীদেরকে অসম্মান করে, সেইখানে দেখা যায় যে আমি আগেও বলেছি আমার একটা মানে কবিতার মাধ্যমে যে যখন জননেত্রী শেখ হাসিনা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমরা তো মানে আমরা মানুষ, আমাদের জন্ম মৃত্যু আছে, তো উনি যখন থাকবে না, কোনো সেদিন থেকে যেন কোনো নারীর জন্ম না হয়, আমি সেভাবে বলি। আর আমি এটা বলতে চাই যে শুধু নারী না, আবার বলতে হয় নারী না, নারী পুরুষ। যেমন আমি এই মানে 14 মাসে এটা দেখেছি যে কিভাবে নির্মম ভাবে এই চক্রান্ত ষড়যন্ত্রকারীরা আমাদের ছাত্রলীগের ভাইদেরকে, যুবলীগ বলেন মানে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, নির্মম ভাবে তাদেরকে আঘাত করা হয়। আর এই যে অবৈধ এই যে চক্রান্ত ষড়যন্ত্রকারীরা নেতা কর্মীদেরকে এমন ভাবে অ্যারেস্ট করছে যে মনে হয় যে তারা কি যেন পাপ করে ফেলছে, কি যেন অপরাধ করে ফেলছে। এই যে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেল বন্দি করে রেখেছে, বা লাখ লাখ, মানে হাজার হাজার বলবো না, লাখ লাখ মানুষ কিন্তু কারাগারে আছে। সবাই কিন্তু আওয়ামী লীগেরই, তার সবাই কিন্তু নির্দোষ, তাদের কিন্তু কোনো দোষ নাই। তো আমি সেই জায়গা থেকে বলতে পারি এই সমস্যার থেকে সমাধান একজনই পারে, তিনি হলেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তার সম্মানের জায়গায় তিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি যেদিন থেকে আবার ওনার কার্যক্রম শুরু করবেন, সেদিন থেকে বাংলাদেশের মানুষের শান্তি হবে, সেদিন থেকে বাংলাদেশ আবার সুন্দরভাবে চলবে, সেদিন থেকেই বাংলাদেশের মানুষের হাসি থাকবে। মানে বাংলাদেশের জনগণের কথা বলছি, সাধারণ মানুষের কথা বলি, সাধারণ মানুষের মুখে হাসি দেখবেন। এখন সাধারণ মানুষ মানে আতঙ্কে আছে। আমরা যে যারা আমরা জননেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলি, বা তাকে তার সম্মানের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যেমন কাজ করে যাচ্ছি, আমরা শুধু ইয়েতে আছি না, এখানে ধরেন নারীরা, বিশেষ করে নারী পুরুষ বলে কোনো কিছু না, এখানে বাংলাদেশের সাধারণ মানুষজন আতঙ্কে আছে, সাধারণ মানুষ কষ্টে আছে। আপনারা দেখেন যে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেভাবে দাম বেড়ে গেছে, এটা ছিল না আসলে। এই গত 16 বছর মানুষে খুব শান্তিতে ছিল, খুব ভালো অবস্থায় ছিল। এক কথাই জননেত্রী শেখ হাসিনা ছিল মানে বাংলাদেশের শান্তি ছিল, জননেত্রী শেখ হাসিনা ছিল মানে বাংলাদেশের মানুষের মুখে হাসি ছিল, জননেত্রী শেখ হাসিনা ছিল বলেই বাংলাদেশের সুখ ছিল। এখন একটাই মানে সমাধান, জননেত্রী শেখ হাসিনাকেই দরকার বাংলাদেশে। তাই বলতে চাই যে হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এটাই, আমি ওনার বিকল্প কিছু নাই, কিছু হতে পারে না, কেউ নাই। ধন্যবাদ আপনাদেরকে। জি আপু, ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আপনি একজন নারী হিসেবে আপনার কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন আসে। প্রশ্নটা হলো যে আমরা তো স্বাধীন বাঙালি জাতি, আমাদের গৌরব, ইতিহাস, ঐতিহ্য, পৃথিবীতে একটি ব্যতিক্রম ধর্মী আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং স্বাধীনতা, স্বাধীন রাষ্ট্র। এদেশে দীর্ঘ স্বাধীনতার 53 বছর পর, 54 বছর পর এদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এই মাটিরই কন্যা, এই মাটিতে ভূমিষ্ঠ হওয়া, এই মাটির মানুষ, এই দেশের মানুষ আজকে তাকে গণভবনে সেদিন 2024-এর 5ই আগস্ট হত্যা করতে পারে নাই, কিন্তু তাকে হত্যা করতে না পেরে তার যে মা, মানে আপনারা নারী, আপনারা আমাদের মায়ের জাত, বোনের জাত, কিন্তু এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সমস্ত অন্তর্বাস, দ্যাট ইজ যে পরিদেহ, যে সমস্ত কাপড়
চোপড় পরিধান করতেন, এগুলো যে এই 24 জুলাই সন্ত্রাসীরা যেভাবে আপনার আপনার অসম্মান ভাবে যেভাবে মানুষের কাছে বা আপনার মিডিয়ার কাছে যেভাবে দেখিয়েছে, এতে আপনি নারী হিসেবে কিভাবে আপনি কিভাবে এই বিষয়টা দেখছেন? কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও একজন নারী, আপনিও একজন নারী। এই বিষয়ে আপনার সংক্ষিপ্ত মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ। মিষ্টি সুভাষ আপু। ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন, সুন্দর বা একদম সত্য প্রশ্ন যেটাকে বলা হয়, যে বাংলাদেশের বাংলাদেশে যেটা হয়নি, কোনোদিন হয়নি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কিন্তু কোনোদিন কেউ এই নোংরামিগুলো কখনো কেউ করেনি, কারণ এই নোংরামিগুলো ছিল না। যেমন গত 16 বছরই কোনো নারী অন্তঃবাস দেখাবে থাক দূরের কথা, কোনো নারীকে নিয়ে কোনো বাজে মন্তব্য হয়নি কখনো। কারণ একটাই ছিল, জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের নারীদেরকে সুরক্ষিত রেখেছে, বাংলাদেশকে ভালোবেসেছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সম্মান দিয়েছেন, এবং প্রত্যেকটি মানুষ সম্মানের সাথে বেঁচে ছিল। তো ওই জায়গা থেকে সেই জায়গা থেকে বলতে পারি এইটা মানে ধিক্কার জানাই এই নোংরা জাতিদেরকে, যারা চক্রান্ত ষড়যন্ত্র করেছিল তারাই কিন্তু এই নোংরামিগুলো করেছে। তার মানে তারা কোনো মানুষ না, আমি তাদেরকে মানুষ হিসেবেই বলি না। কোনো মানুষ যদি হয়ে থাকে তো সে কখনোই এই নোংরামিগুলো করতে পারে না, তারা মানুষ রূপে অমানুষ। সেই কারণে সেদিন জননেত্রী শেখ হাসিনার অন্তঃবাস নিয়ে তারা নগ্ন উল্লাস করেছিল। সেই নগ্ন উল্লাসকারীদের বিচার যেন এই বাংলার মাটিতে হয়, এই বঙ্গবন্ধুর মাটিতে যেন এই নগ্ন উল্লাসকারীদের বিচার হয়। আমি চাই এই বাংলাদেশের জনগণের এই বিচার হবে, আর বাংলাদেশের জনগণ চেয়ে চেয়ে দেখবে। আপনারা দেখেছেন যে আমার মোবাইলে মানে চার্জ শেষ হয়ে গেছে, আমি কিন্তু ওই রুম থেকে আসছি, আপনারা একটা শব্দ শুনেছেন, এই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে বাঁশের শব্দ। আমি সবসময় একটা বাঁশের লাঠি রাখি, কারণ বাঁশের লাঠি দিয়ে এই ষড়যন্ত্র চক্রান্তকারীদেরকে দমন করতে হবে, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে পাকিস্তানে পাঠাবো, কারণ পাকিস্তানের বংশধর ওরা, কোনো বাংলাদেশের বংশধর না, বাংলাদেশি না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ আমরা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে। বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আর বাংলাদেশে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, একটা স্বাধীন দেশ পেয়েছি। সেই দেশে নোংরামি করবে, সেই দেশে অরাজকতা সৃষ্টি করবে, সেই দেশে সবকিছু নষ্ট করে দিবে এই পাকিস্তানের বংশধরেরা, সেটা হবে না, হতে আমরা দিব না। কারণ এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোনো রাজাকারের ঠাঁই হতে পারে না, হতে আমরা দিব না। ধন্যবাদ। জি, ধন্যবাদ আমাদের প্রিয় বোন মিষ্টি সুভাষ আপু। এখানে উপস্থিত রয়েছেন আমাদের আব্দুল কাদের হৃদয় ভাই, সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদ, সাবেক ছাত্র নেতা। আব্দুল কাদের হৃদয় ভাইয়ের কাছে প্রশ্ন, এই যে আপনি আমাদের হেভেন ভাই এবং সুভাষ আপুর যে বক্তব্য শুনলেন, এই বিষয়ে আপনার চূড়ান্ত মতামত কি? এ বিষয়ে আপনি আমাদেরকে একটু বলেন, আমরা শুনতে চাচ্ছি। ধন্যবাদ। জি, প্রথমেই আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় আব্দুল রহমান ভাই যিনি উপস্থাপনা করতেছেন, এবং আমাদের সাথে আমাদের আরো 2 জন অতিথি আছেন। তো সবাইকে ধন্যবাদ জানাই, এবং অবশ্যই আমি একমত, এবং আমাদের আপু যেটা বলেছেন, এবং প্রথমে আমাদের
আমাদের প্রিয় ভাই ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান হেভেন ভুইয়া ভাই উনি বলেছেন, ওনার কথাও সঠিক, এবং আপু যেটা বলেছেন ওরা আসলেই পাকিস্তানি। হ্যাঁ, ওদের বংশধর হচ্ছে পাকিস্তানি, ওরা পাকিস্তান থেকে ওই পাকিস্তানিরা ওদেরকে রেখে গেছে, ওটা বলছে না। ওরা যে আপনার একটা স্লোগান দিছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আসলেই ওরা রাজাকার। ওরা কিন্তু ওই ৭১-এর সময় যে আমাদের স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি, ওটাকে আপনার বদলে ওরা আরেকটা স্লোগান বাইর করছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। ওরা আসলেই রাজাকার, এবং নেত্রী বলেছেন ওরা বাস্তব, উনার কথা বাস্তব, এবং উনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, ওনার কথাই বাস্তব। ওরা রাজাকার, তাই ওরা আসলে নিজের মুখ দিয়ে আসলে স্বীকার যদি করছে। নেত্রী রাজাকার বলেনি। হুম। না নেত্রী, না না নেত্রী রাজাকার বলেনি, ওই কথাটাকে ওরা ডিঙ্গাইয়া, ওরা ওই জি ওই জি কথাটা, ওরা জি। যদি রাজাকার হতো না তাহলে ওই ওদের লাগতো না, ওরা ওদের লাগছে, ওরা রাজাকার ছিল বিদায় লাগছে। আসলে কথা হচ্ছে গিয়ে আপনি যদি ওই কচু দিয়ে ভাত খান, আমাদের সিলেটি কথায় আছে না, তো কচু গলায় লাগলে এমনিতে খাওয়া যাবে। তো বিষয় হচ্ছে ওলা, তো তারা আপনার রাজাকার ছিল বিদায়, তাদের বাপ দাদা পাকিস্তানি ছিল বিদায়, পাকিস্তানের আল শামস আল বদর ছিল বিদায়, এরা এদের লাগছে, কথাটুকু ওদের গায়ে লাগছে, নেত্রী কথাটুকু বলেছে ওদের গায়ে লাগছে, এর জন্য ওই স্লোগানটা দিছে। তো এদের মূলত এদের ওই যে ইল্লু পিল্লু, এরা এদের হচ্ছে গিয়ে আপনার গডফাদার, এদের কারণে আমাদের ধানমন্ডি ৩২ ভাঙাচুর হয়েছে, এবং এদের কারণে আজকে এই দিন দেখতে হচ্ছে। তো এরা এই বাংলাদেশে এদের বিচার হবে আমরা বিশ্বাস করি। জননেত্রী শেখ হাসিনা আসলে এদের বিচার করবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে এই সুদকুর মহাজন ইউনুসেরও বিচার হবে এই বাংলার মাটিতে। ও যে তার ক্যাঙ্গারু গ্যাং নিয়ে যে কথিত ট্রাইব্যুনাল সৃষ্টি করে নেত্রীর বিচার করবে, ও কি নেত্রীর বিচার করবে? ওরই তো হচ্ছে গিয়ে সাজাপ্রাপ্ত আসামি, ও কি নেত্রী বিচার করবে? ওরই বিচার এই বাংলার জনগণ করবে। নেত্রী বলেছেন না, এর বিচার আপনার বাংলার মানুষ করবে, একে বাংলার মানুষ আপনার ফাঁসিতে ঝুলাবে। এটা হচ্ছে কথা। ইনশাল্লাহ আমাদের বিচার, আমাদের বিজয় সম্পূর্ণ হবে, এবং ১৩ তারিখ আমাদের বিশাল এবং বড় ধরনের কিছু হবে ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। যেহেতু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং আওয়ামী লীগ ডাক দিয়েছে এবং নেত্রী ডাক দিয়েছেন, এবং আজকে দেখলাম যেটা নেত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীবাজুর জয় উনিও বলেছেন। তো ইনশাল্লাহ এই বাংলার জমিনে এদের বিচার হবে ইনশাল্লাহ। এবং আপনাদের বিশেষ করে আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, এখন আমি যদি হ্যাভেন ভাই যদি অনুমতি দেন তাহলে আরেকটা ছোটখাটো প্রশ্ন করা যেতে পারে। জি 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 বলেন, আমি আছি, বলেন। জি, এখন আমাদের বিরুদ্ধে অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই অবৈধ সরকার, সংবিধান লঙ্ঘনকারী অবৈধ সরকার যে জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটছে, এই জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশের সংবিধান অচল হয়ে যাবে, নাকি জুলাই সনদের আপনার সংযোজন বিয়োজন জাতীয় বা আমাদের সংবিধানে সংযুক্তি হবে? এই বিষয়ে আপনার মতামত কি? অসংখ্য ধন্যবাদ প্রিয় সঞ্চালক জনাব আব্দুর রহমান আরমান ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনারা জানেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল বাংলাদেশ জামাতে ইসলাম, ওনারা স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল। যখন এই দেশের আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ জনগণ, এই দেশের খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, অবহেলিত সাধারণ জনগণ, ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ যখন আওয়ামী লীগের নেতৃত্বে লড়াই সংগ্রামের জন্য এবং পাকিস্তান পাক হানাদারের বিরুদ্ধে
লড়াই সংগ্রাম করেছিল, তখন এই মুক্তিকামী মানুষের বিরুদ্ধে এই দেশেরই কিছু সন্তান ছিল যারা স্বাধীনতা বিরোধী শক্তি নামে পরিচিত। তারা যুদ্ধাপরাধী রাজাকার আল বদর আল শামস। তারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তারা বাংলাদেশে বসবাস করেছিল দেশের এতদিন পর্যন্ত, আপনারা জানেন। এই দীর্ঘ 54 বছর বসবাস করার পর তাদের শরীরে যে কালেমার দাগ লেগেছিল, তারা যুদ্ধ অপরাধী, তারা রাজাকার, তারা আল বদর, তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। সেই কালেমা 2024 সালকে নতুন স্বাধীনতা হিসাবে ঘোষণা দিতে চায়। তারা তাদের রাজাকারের কালিমা মুছার জন্য তারা 2024 সালকে নতুন স্বাধীনতা ঘোষণা করতে চায়, এবং তারা আমাদের যে 72-এর সংবিধান আছে সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে তারা নতুন কইরা জুলাই যে সনদ, সেই সনদকে তারা বাস্তবায়ন করতে চায়। এবং তারা চায় তারা যে এই জুলাইয়ের যে জঙ্গি সংগঠিত হয়েছে, যে জঙ্গি সংগঠিত হয়ে এই দেশের জঙ্গি নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধারা যেভাবে ভাতা পায় সেই ভাতা এবং সুযোগ সুবিধা আনার জন্য তারা দাবি জানাচ্ছে। কিন্তু আপনি জানেন, এই দেশের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে এই দেশের মানুষ, সর্বস্তরের মানুষ লড়াই সংগ্রাম করে এই 30 লক্ষ মানুষের 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারার বিনিময়ে আমরা এই স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। কিন্তু তারা এই স্বাধীন রাষ্ট্রে তারা মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে, মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্ছনা গঞ্জনা করে আমরা দেখেছি। এটা হচ্ছে জামাতের কাজ। আজকে ডক্টর ইউনূসকে রাষ্ট্র পরিচালনা করছে জামাত ইসলাম। আপনি দেখতে পারবেন সারা বাংলাদেশের যত প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা জামাতের প্রতিনিধি হিসেবে কাজ করছে, এবং দেশ ডক্টর ইউনূসের সাথে জামাতটা পরিচালনা করছে। দেশের সবকিছু, মুক্তিযুদ্ধের যত স্থাপনা ছিল, মুক্তিযুদ্ধের যত ইতিহাস ঐতিহ্য ছিল, সবকিছু ভেঙে তারা নতুন 24-এর যে তারা জুলাই বিপ্লব ঘটিয়েছে, জঙ্গিদের যে বিপ্লব ঘটেছে, তারা সেগুলো সফলতার জন্য তারা কাজ করছে। এটা কখনো সম্ভব না। এই দেশের মুক্তিকামী মানুষ তাদের জীবন দিয়ে হলো দেশকে রক্ষা করবে। যেভাবে 1971 সালে পাকিস্তানি বাহিনীর হাত থেকে এই দেশের মানুষ লড়াই সংগ্রাম করে দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রাম করে দেশের মানুষকে মুক্তি করেছে, ঠিক আবার তারা এই আন্দোলন করে দেশকে আবার মুক্ত করবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ, ধন্যবাদ হ্যাবেন ভাই। এখানে আমি আবার ফিরে আসছি আমাদের আব্দুল কাদের হৃদয় ভাইয়ের কাছে। যে হৃদয় ভাইয়ের কাছে প্রশ্ন, 2024-এর 5ই আগস্টের পর থেকে ঢাকা মহানগরের যে বাংলাদেশ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ, তারপরে আপনার ধানমন্ডি 3-এ এবং তেজগাঁও আমাদের পার্টি অফিস সহ সারা বাংলাদেশের যে সকল পার্টি অফিসগুলো ভাঙচুর করেছে, এই ভাঙচুর করার মধ্যে দিয়ে যেভাবে ওরা আওয়ামী লীগকে মুছে ফেলতে চেয়েছে, তো এই অপকর্ম করেছে জুলাই আগস্টের সন্ত্রাসী জঙ্গিরা। কিন্তু এই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের যে দলীয় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হতে পারে আপনার কাছে একটু জানতে চাই। কারণ আমাদের মনে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। ধানমন্ডি, ঐতিহাসিক ধানমন্ডি 32কেও তারা ঘুরিয়ে দিয়েছে। টোটাল বিষয়ে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনার অসংখ্য
সুন্দর প্রশ্ন করেছেন। বিষয় হচ্ছে আসলে প্রথমে বলে দিই, আপনার যেটা ভাঙে ওটা আবার গড়ে। হ্যাঁ, নেত্রী বলেছেন ইতিহাস থেকে ইতিহাস তৈরি হয়। তো বিষয় হচ্ছে গিয়ে আপনার তারা ভাঙছে, আমরা গর্ব, এবং যারা মোর গর্ব গেছে একটা গান আছে না, তো আমরা মনে রাখছি, এটা মনে রাখছি কারা কি করেছে, এবং এটা আপনার আমরা চিনতে পারছি। হ্যাঁ, যারা বেঈমান বিশ্বাসঘাতক, হ্যাঁ হাইব্রিড, বিশেষ করে হাইব্রিড যারা, আমরা এদেরকে চিনতে পারছি, এবং বিশেষ করে দলের ভিতর মুনাফিক যারা ছিল এদেরকে আইডেন্টিফাই করতে পারতেছি। যারা এখন আমাদের এই দুঃসময় যাদেরকে আমাদের মনে করে আমরা বিশ্বাস করতেছি, তারা কিন্তু আমাদের পিঠে ছুরি মারতেছে। যেমন আপনার বঙ্গবন্ধুর সাথে আপনার মোস্তাক করেছিল, তো এখনো আছে, এই মোস্তাকরা এখনো আছে, এবং এই মোস্তাকদের কারণে এই 5ই আগস্ট হয়েছে। ইনশাআল্লাহ এই যে গড় ভাঙছেন, বা আপনার বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি আপনার বিভিন্ন মোরাল শো, বঙ্গবন্ধুর আপনার ভাস্কর্য যারা ভাঙছে, ইনশাআল্লাহ তাদের বিচার এই জননেত্রী শেখ হাসিনা করবেন ইনশাআল্লাহ। কারণ উনি 71-এর মুক্তিযোদ্ধা, এবং যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, এই রাজাকার আর বদল যারা ছিল, আলসাম যারা ছিল, এদের বিচার কিন্তু 55 বছর পরে আইসা উনি করছে। তো ইনশাল্লাহ এই যে আপনার সমন্বয়ক, এরা নামদারি সমন্বয়ক, এরা আসলে পাকিস্তানি প্রেতাত্মা, এদেরও বিচার কিন্তু আজ না হয় কাল হবে, কিন্তু এই বাংলার মাটিতে হবে, এই বাংলার জমিনে হবে, বাংলার মানুষ দেখবে, এবং এই সাধারণ মানুষ দেখবে, যেমন বিচার হয়েছিল গোলাম আজম সাইদির সহ আরো অনেকেরই হয়েছিল। তো এটা হবে ইনশাল্লাহ, এবং এটা আমরা দেখতে পারবো যদি আমরা বাঁচি থাকি ইনশাল্লাহ। আপনি আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। ইনশাল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ কাদের ভাই। এখানে আমি আপুর কাছে ফিরে আসতে চাই, আমাদের মিষ্টি সুভাষ আপু। আপা, আপনার মিষ্টি সুভাষ এর মিনিংসটা কি একটু জানতে পারি, নামের? ও আচ্ছা, হ্যাঁ জানতে পারেন। মিষ্টি মানে মিষ্টি, নতুন কিছু আমরা চিন্তা ভাবনা করলেই তো মিষ্টি মুখ করি। তো এটা হলো সেইটার বহিঃপ্রকাশ একটা ভালো কিছুর। আর সুবাস মানে স্মেল, সুন্দর গন্ধ যেটাকে বলা হয়। এই হলো ভালো আর সুন্দর মিলে মিষ্টি সুবাস। ভালো আর সুন্দরের মাঝে আপনার নতুনত্ব, এই তো? জি 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 জি, ধন্যবাদ আপু। এখন আপনার কাছে একটা ছোট্ট প্রশ্নটা হলো, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ, এবং বিএনপি, আমরা দেখতে পাচ্ছি বিএনপি থেকে বেগম জিয়াকেও নমিনেশন দেয়া হয়েছে নির্বাচনের জন্য, কিন্তু আমরা দলের পক্ষ থেকে এবং খালেদা জিয়ার কোনো আমরা বিবৃতি, যে উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, নির্বাচনে উনি বা নির্বাচন করবেন প্রার্থী হিসেবে, কিন্তু ওনার কোনো আমরা বক্তব্য দেখিনি। তো এখানে কি বিএনপি কোনো ধরনের এই নির্বাচনের খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়ে কোনো ধরনের মানে কি, এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়? এই বিষয়ে একটু আপনার অভিজ্ঞতা থেকে এবং বাস্তব প্র্যাকটিক্যাল সিচুয়েশন থেকে একটু বলবেন যে বেগম খালেদা জিয়া কি সত্যিই কি নির্বাচনে অংশগ্রহণ করবেন? ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে মানুষটা কিনা মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, তাদের মানে ভাষ্য ছিল এরকম যে সে যে কোনো মুহূর্তে মারা যাবে, তা যে কোনো মুহূর্তে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। সেই মানুষটা দেখেন 5 আগস্টের পরে কিন্তু চাঙ্গা হয়ে গেছে। সে বিভিন্ন জায়গায় মানে মানে ইয়াতে যাচ্ছে, অনুষ্ঠানে যাচ্ছে, সে ওখানে যে ভালোই গল্প সল্প করছে। তার মানে বোঝা যায় যে এই মানুষটা অসুস্থ। হ্যাঁ অসুস্থ, তবে সেই রকম অসুস্থ ছিল না যেমনটা বলছিল যে উনি যে কোনো মুহূর্তে মারা যাবে। এটা এটা ছিল মিথ্যা। আরেকটা বিষয় যে উনি নির্বাচন করবে কি করবে না এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তো আলোচনা হলেই তো মানুষ মানে
এই হাসবে, মানে ধিক্কার দিব। যেই মানুষটা কিনা মরে যাচ্ছিল, সে কবরে চলে যাচ্ছে, তো কবরে চলে যাওয়া মানুষটা আবার নির্বাচন করবে, সেই কারণেই হয়তোবা নির্বাচন নিয়ে কোনো মুখ খুলছে না বা কোনো কথা বলছে না। আর আমি এটাই জানি যে বিএনপি মানেই যে চাঁদাবাজি, বিএনপি মানে যে স্বৈরাচারী, বিএনপি মানে খুনি, বিএনপি মানে জ্বালাও পোড়াও, বিএনপি মানে যে মিথ্যাবাদী। তো এরা যে মিথ্যাবাদীর দল, মিথ্যাবাদীদেরকে নিয়ে ভাই কিছু বলার মতো ভাষা আমার নেই, আমি কিছু বলতেও চাই না। ধন্যবাদ। না মানে, জি 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 জি, ধন্যবাদ। আসলে বেগম খালেদা জিয়া তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এবং দীর্ঘ দিন ধরে উনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন, এবং ওনার রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে আমরা বেগম খালেদা জিয়ার যে নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন, কিন্তু দেশের জনগণ কিন্তু সেটা প্রত্যাশা করেছিল ওনার বক্তব্য শোনার, নির্বাচনে আপনার মনোনয়নপত্র নেওয়ার আগে। হ্যাঁ, আমি কিন্তু আব্দুর সেটা, রহমান আমি আব্দুর রহমান আরমান ভাইকে বলি জি জি যে আপনি নির্বাচন বলার যে নাটক শুরু করছেন, আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনাকে আমি একটি কথা বলি, নির্বাচন কখন হবে এটা ডক্টর ইউনূসও বলতে পারবে না। এবং আপনি ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জামাতে ইসলামে তার প্রত্যেকটি আসনে মনোনয়ন ঘোষণা দিয়েছেন। যারা এই সংসদ সদস্যের প্রার্থী হবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের নাম ঘোষণা দিয়েছে। এবং আমরা কিছুদিন পূর্বেও দেখেছি, কয়েকদিন পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা তাদের গুলশান দলীয় কার্যালয় থেকে দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়ার বাসা থেকে তারা তাদের সারা বাংলাদেশের যে সংসদ সদস্য মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতা করবে প্রার্থীতা ঘোষণা করছেন। আমার কথা হচ্ছে, নির্বাচনের নামে কোনো খোঁজ নেই, খবর নেই, এবং বাংলাদেশ নির্বাচন কমিশনার নির্বাচন অফিস থেকে আগের তফসিল ঘোষণা হবে, এবং বাংলাদেশ নির্বাচন কমিশনার প্রত্যেকটি রাজনৈতিক দলকে চিঠি দিবে। চিঠি দেওয়ার পর তারা তাদের প্রার্থীতা বাছাই করবে, এবং বাছাই করার পর মনোনয়ন সেল করার পর তাদের প্রার্থীতা বাছাই করবে। এগুলো কোনো কিছু না করে তারা প্রত্যেক আসনে মনোনয়ন দিচ্ছে। এতে বুঝেন বাংলাদেশের নির্বাচন কমিশনার কবে নির্বাচন হবে, এবং যারা নির্বাচনের জন্য ধরতেছে তারাই কতটুকু কিভাবে নির্বাচন করবে। এটা জাস্ট জনগণকে আয়াস। আমরা দেখেছি প্রত্যেকটি নির্বাচনে নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজনৈতিক দলকে চিঠি দেয়। চিঠি দেওয়ার পর প্রত্যেকটি রাজনৈতিক দল তারা মনোনয়ন সেল করে। মনোনয়ন সেল করার পর তাদের মনোনয়ন বোর্ড বসে, বোর্ড থেকে সিদ্ধান্ত দিবে অমুক আসনে অমুক পাইছে, তমুক আসনে তমুক পাইছে। এগুলো না করে হট করে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে সারা বাংলাদেশের মনোনয়ন তারা কনফার্ম করে দিচ্ছে। এগুলো হলো নির্বাচন নাটক, একটা তাল বাহানা জনগণকে কিন্তু দেখাইতে। আপনার কাছে এই বিষয়টাও জানতে চাই যে বিএনপি তো মোটামুটি একটা দীর্ঘ আপনার দীর্ঘ অভিজ্ঞতা রাজনৈতিক দল, মোটামুটি 75-এর পর থেকে। কিন্তু এই দলটি আমরা দেখেছি গত আওয়ামী লীগের আমলে তারা 16-17 বছর ধরে গণতন্ত্র সংবিধান নিয়ে কান্নাকাটি, চিল্লাচিল্লি, প্রায় মানে তারা বেপরোয়া ছিল। আজকে এই দেশে কিন্তু আপনার অসাংবিধানিক, অনির্বাচিত একটা অবৈধ দখলদার সরকার আছে, কিন্তু তারা তা ভুলে গিয়ে, সংবিধান গণতন্ত্রের কথা ভুলে গিয়ে তারা আপনার এই অবৈধ সরকারের যোগ শক্তি হয়ে অবৈধ সরকারের পাশে থেকে জুলাই সনদে স্বাক্ষর করেছে, এবং আপনার মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন? শোনেন, আমি আপনাকে বলি, বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এগুলো আমরা এখন শুনি,
মানুষের মুখে। 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করছিল, হত্যা করার পর কিছু কুচক্রী মহল মিলে 1978 সালে বিএনপি রাজনৈতিক দলের কার্যক্রম শুরু হয়, সংগঠিত হয়। এই বাংলাদেশের যে একটি কুচক্রী মহল স্বাধীনতা এবং যুদ্ধ অপরাধী ছিল, স্বাধীনতার বিপক্ষে শক্তিরা, তারা সমন্বয় করে একটি রাজনৈতিক সেনা সমর্থিত এবং সেনাদের অফিসারদেরকে নিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। ওইটা আপনি ওনারা দীর্ঘ বছর ক্ষমতা ছিল বটে, কিন্তু ওনারা এই বাংলাদেশের মানুষের সার্বিক কোনো কিছু উন্নয়ন দৃশ্যমান চোখে পড়ার মতন ওনাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ কোনো কিছু কেউ বলতে পারবে না। আজকে দেখেন বাংলাদেশের যে পরিমাণ উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এই মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই হয়েছে, এবং এগুলো সুফল বিএনপি, জামাত এবং সর্বস্তরের নেতৃবৃন্দরা সুফল পাচ্ছে। আজকে দেখেন গ্রামের একটা কৃষক কখনো স্বপ্ন দেখতো না তার বাড়িতে বিদ্যুতের লাইট আলো জ্বলবে, এবং এখন প্রত্যন্ত গ্রামে যেখানে আপনার অন্ধকার কারোচ্ছন্ন জীবনযাপন মানুষে বসবাস করে, সেই গ্রামও বিদ্যুতের লাইট জ্বলে, এবং সেই গ্রামে উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট হয়েছে, স্কুল, কলেজ, স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিক সহ অসংখ্য স্থাপনা মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। আর আজকে আমরা 2001 সাল থেকে 2006 সালের যদি গল্প শোনেন, তাহলে আমরা গল্পতে শুনি যে বিএনপি 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে 5 বারে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি। আর এই 16 বছরে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা 16 বছরে একবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। এটা হলো আওয়ামী লীগের ব্যর্থতা। আওয়ামী লীগ কেন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই? এটা হলো আওয়ামী লীগের ব্যর্থতা। আজকে জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রোজা রাখে, নফল নামাজ পড়ে, দোয়া করে, গরিব অসহায় মানুষ দোয়া করে, আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ তুমি ফিরিয়ে দেও, আল্লাহ আমাদের জীবনের বিনিময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসে। সেই দোয়া করে। কারণ কি? আরবিতে পবিত্র কুরআন শরীফে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। এর অর্থ হলো আল্লাহ যাকে ইজ্জত দেয় ইজ্জত দিবে, আর যাকে বেইজ্জতি করে তাকে বেইজ্জতি দেবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ ইজ্জত দিছে, তাই তিনি ইজ্জত পান। আর ডক্টর ইউনূসে এদেশের মানুষ, সর্বস্তরের মানুষ শুধু ইউনূস বলে, গালাগালি করে, তাকে নানা ভাবে অকথ্য ভাষা গালাগালি করে। ইজ্জত আল্লাহ দেয়, ইজ্জত আল্লাহ চিনিয়ে নেয়, এইগুলো মনে রাখতে হবে। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি মাহফুজুর রহমান হেভেন ভাই। এখানে আজকে 5 মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। তো পরিশেষে আমি আমাদের মিষ্টি সুভাষ আপুর কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাচ্ছি, সেই বিষয়টি হচ্ছে নির্বাচন একটি সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে পরিচালিত যে ইনস্ট্রুমেন্ট, এই সংস্থা একটি স্বাধীন সংস্থা। এই স্বাধীন সংস্থা, স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিক স্বাধীন নির্বাচন কমিশন অসাংবিধানিক সরকারের নির্দেশে যে নির্বাচন পরিচালনা করতে যাচ্ছে। কারণ এই প্রশ্নটা এই কারণেই করছি, আমরা দেখছি যে আওয়ামী লীগের আমলে একজন ইসি ছিল শামসুল হুদা, ওনাকে জুতা দিয়ে, শামসুল হুদা না জানি কি ওনার নাম, 24-এর মব ভায়োলেন্সের মাধ্যমে ওনাকে অ্যারেস্ট করে জুতা নিক্ষেপ করছে ওনার গালে। কিন্তু
সেই প্রেক্ষাপটে বলছি যে এই যে বর্তমান যে নির্বাচন কমিশনার বা অবৈধ নির্বাচন কমিশনার, কারণ এই সরকার ওনাকে নিয়োগ দিয়েছে, এই অবৈধ নির্বাচন কমিশনার যে অবৈধ নির্বাচন করছেন, এটা কি দেশের জনগণ মেনে নিবেন? আপা, এক কথায় সংক্ষিপ্ত উত্তর। যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি নির্বাচন কমিশনার ছিলেন, তাকেই যদি জুতার মালা পরায়, তো ষড়যন্ত্রকারীরা পরাইছে, তো আর বাংলাদেশকে বাংলাদেশের যেই সংবিধান, বাংলাদেশের যেই নির্বাচনের যে মানে পথ চলা, নির্বাচনের যে নিয়ম কানুন, সেগুলো ভেঙে নতুন করে এই যে টোকাই বাহিনী, রাজাকার বাহিনী যদি নির্বাচন কমিশনার তাদের হয়ে থাকে, বা তার সেই নির্বাচন তার মাধ্যমে নির্বাচন হলে সেই নির্বাচন কখনোই বাংলাদেশের জনগণ মেনে নিবে না, মেনে নিতে পারে না, নিবে না। এটাই এক কথাই। এই নির্বাচন বলে আমরা মানি না, মানবো না। বাংলাদেশের জনগণ মানে না। বাংলাদেশের জনগণ চাই আওয়ামী লীগ আসবে, মানে আরো দল আছে, বিএনপি আছে, আমি তাদেরকে অসম্মান করছি না, সম্মানের সাথে বলছি, হ্যাঁ তারা একটা বড় দল, বিএনপি আওয়ামী লীগ। তাছাড়া আর টুকিটাকি কিছু আছে। আর যারা কিনা দেশ বাংলাদেশ হতে দেয় নাই, রাজাকার বাহিনী, তারা কিভাবে সরকারিতে আসে, এটা একটা প্রশ্ন। আরেকটা বিষয় যে যেই অবৈধ ভাবে দখল দিয়েছে, সরকারের জায়গা নিয়েছে, সরকার আমি বলি না, অবৈধভাবে দখল দিয়েছে, তাদের অবৈধ নির্বাচন কমিশনার দিয়ে নির্বাচন হবে, সেটা বাংলার জনগণ মেনে নিবে না, নিতে পারে না। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমাদের হৃদয় ভাইয়ের কাছে লাস্ট কোশ্চেনটা হলো, বাংলাদেশ সেনাবাহিনী এই অবৈধ সরকারের যোগ শক্তি হয়ে কাজ করছে, আমরা আমাদের কাছে দৃশ্যমান 24-এর 5ই আগস্টের পর থেকে। এই বাংলাদেশ সেনাবাহিনী ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখন আমাদের এই আমার এই অনুষ্ঠানের সঞ্চালনা আমি শেষ করব। তার আগে আমি একটু বলে যেতে চাই, অবৈধ সরকার ইউনূসগং বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে তারা অবৈধ দখলদারিত্বের মাধ্যমে তাদের যেই ম্যাটিকুলাসলি ডিজাইনের যে ষড়যন্ত্র বাস্তবায়ন করার অপচেষ্টায় তারা অব্যাহত রয়েছে। আমরা এই অবৈধ সরকারের সকল অপচেষ্টাকে আমরা ধ্বংস করে দিতে বদ্ধপরিকর। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ, এই সংগঠন 1975-এর 15ই আগস্ট আঘাতপ্রাপ্ত হয়েছে, জখম হয়েছে। এই সংগঠন 2004-এর 21শে আগস্ট গ্রেনেড হামলায় আঘাত পেয়েছে, জখম হয়েছে। এই সংগঠন পুনরায় 2024-এর 5ই আগস্টের মধ্য দিয়ে আরেকটি ভয়াবহ অগাস্ট সৃষ্টি করেছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের দুই নেত্রীকে বা দুই আপাকে বাঁচিয়েছেন, যার জন্য 75-এর 15ই আগস্টের মতো ভয়াবহ অপকর্ম ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে নাই, কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সংবিধান লঙ্ঘনের মাধ্যমে। তো আজকে সবকিছু মিলে অবৈধ সরকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হলে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে হেসড়ে নামাতে হবে। টেনে হেসড়ে নামিয়ে এই অবৈধ সরকারকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই অবৈধ সরকারের সংবিধান লঙ্ঘন, মব ভায়োলেন্স, হত্যা, ধর্ষণ, খুন, ডাকাতি সকল অপকর্মের জন্য এই অবৈধ সরকারকে অভিযুক্ত করতে হবে। এজন্য আমরা আমাদের 13 তারিখের যে আন্দোলন রয়েছে, লকডাউন কর্মসূচি, এই লকডাউন কর্মসূচিকে সুন্দর, সফল এবং সুশৃঙ্খল ভাবে সফল করতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ইতিবাচক নেতৃত্বের রাজনীতি করে, ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। আমরা কখনো নেতিবাচক ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নই। সো দ্যাট যেহেতু যুগ পরিবর্তন হয়েছে, দেশ পরিবর্তন হয়েছে, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, আন্দোলনের রণকৌশল পরিবর্তন হয়েছে, আমাদেরকেও পরিবর্তন থেকে পরিবর্ধন হতে হবে। এই কামনায় আমি আজকের এই সঞ্চালনা অনুষ্ঠান সমাপ্ত করছি।
ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জি, অসংখ্য ধন্যবাদ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম আপা, কাদের ভাই, আবেন ভাই, গুড নাইট। Good night. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা।